তো আমাদের গতদিন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের পার্ট 1 আলোচনা করছিলাম আমরা, 5টা নিয়ম। আজকে আমাদের পার্ট 2 তে রুল 6 থেকে আলোচনা চলছে। আমাদের রুল 6 এ আজকে এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস বাকি অংশ যদি থাকে তখন আমাদের কি করতে হবে? এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো মুখস্থ করি আমরা সবাই একটু। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরির পরের যে নাউন, সেই নাউনটা কিন্তু এখানে বসে গেছে, দেখো, তাই না? তাহলে গঠন হলো কি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরির পরে যে নাউন থাকবে সেটা বসবে, এবং এরপরে যে ভার্ব ছিল এই ভার্বটা বসে গেছে এই পাশে, কিন্তু তার আগে এই ভার্বের আগে একটা বাট বসেছে। তাহলে আমরা নতুন এখান থেকে যে নিয়ে আসছি সেটা হলো এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরির পরে যে নাউনটা থাকবে ওটা বসবে, এবং এর পরে আমরা একটা বাট ব্যবহার করব। বাট ব্যবহার করে পরবর্তী অংশ আবার ভার্ব থেকে যা আছে সব বসাই দেবো। তো এখানে আমাদের বলছে দেখো এভরি মাদার, তাহলে এভরির পরে নাউন হলো কি মাদার, এরপর ভার্ব হলো লাভস হার চাইল্ড, তাহলে বাকি অংশ আমরা বসাই দেবো। তো এভরির পরিবর্তে কি দিচ্ছি আমরা? দেয়ার ইজ নো। ওকে, বুঝতে পারছি সবাই? মাদার বসে গেছে নাই? এবার আমাদের যে গঠন বা সূত্র অনুসারে যে বাট সেটা বসছে, এবারে ভার্ব যেটা ছিল লাভস এর থেকে বাকি অংশ বসে গেছে। তাহলে এভরির পরিবর্তে কি দেয়ার ইজ নো প্লাস এভরির পরে যে শব্দটা, যে নাউনটা বসবে সেটা। এভরির পরিবর্তে শুধু এভরি পরে শুধু এখানে মাদার না, মাদার, ফাদার, বডি, গার্ল, বয়, স্টুডেন্ট, বুক, এরকম সবকিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা আমাদের বসবে। বুঝতে পেরেছো? তো এখানে আমাদের একটা ব্যতিক্রম নিয়ম আছে। এভরির পরে অনেক সময় আমাদের এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেক গোলাপেই কাঁটা আছে। তো এখানে আমাদের কিছু স্পেসিফিক রুল দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে যে এভরির পরে আমাদের যদি এখানে ভার্বের কথা বলা হচ্ছিল না, ওইখানে একদম নির্ধারিত করে বলা হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা ভার্ব যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ওইখানে ওই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরিবর্তে উইথাউট ব্যবহার করব। উইথাউট ব্যবহার করব, তখন বাট দেব না। তাহলে সেক্ষেত্রে আমাদের একইভাবে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরির পরের শব্দ সেটা কি হচ্ছে? তাহলে এভরির পরিবর্তে আমরা কি দিচ্ছি? দেয়ার ইজ নো প্লাস এভরির পরে যে নাউন ছিল রোজ, রোজ গোলাপ, তাই তো? এরপরে বার্ড বসছিল না, কিন্তু এখানে বার্ড বসবে না। এখানে যখন বার্ড বসেছিলাম তখন আমরা এই ভার্ব কিন্তু লাভস আবার বসেছিলাম, কিন্তু আমরা যখন বার্ড বসাবো না তখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, তখন আমরা এটার পরিবর্তে উইথাউট বসাবো। উইথাউট এ থর্ন, এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেক গোলাপে কাঁটা আছে। দেয়ার ইজ নো রোজ উইথাউট এ থর্ন, মানে কাঁটা ছাড়া কোনো গোলাপে নেই। তার মানে মূল অর্থ একই। তবে এই সেন্টেন্সটা যদি আমরা এই নিয়মে করি তাও হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে? যে দেয়ার ইজ নো রোজ বাট ভার্ব না হ্যাজ এ থর্ন, এটাও হবে। বোঝা গেছে? তবে অনেক সময় এটা আমাদের আলাদাভাবে একটা অনেক বইতে দেওয়া থাকে বা প্রশ্ন আমাদের এরকম দিতে পারে, তখন আমরা কোথা থেকে আসছে ওটা আমরা বুঝতে পারবো না। ক্লিয়ার সবার? তাহলে এভরির আমাদের এখানে দুটো পার্ট করা যায়। সেটা হলো একটা নির্দিষ্ট করে বলা হচ্ছে এভরির পরিবর্তে, এভরির পরে আমাদের যে ভার্ব থাকবে সেটা হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটা ভার্ব থাকলে আমরা কিভাবে করতে পারি? তিনটা ভার্বের পরিবর্তে উইথাউট, তিনটা ভার্বের পরিবর্তে উইথাউট, তখন আর বাট ব্যবহার করবো না। ঠিক আছে? আবার আমরা ওই সেন্টেন্সটাকে আমরা যদি বাটের নিয়ম দিয়ে করতে চাই তাহলে একইভাবে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরির পরের শব্দ বা নাউন যেটা থাকবে, তারপরে বাট, তারপরে বাকি অংশ ভার্ব থেকে। এবার রুল 7 2.2 দেখো, এখানে বলছে 2.2 থাকলে কি করবো? সো, তার মানে এই টি ডবল জায়গায় সো আর টিও টুর জায়গায় দ্যাট। এখন এরপরে দেখো আবার একটা ভার্ব আছে, হ্যাঁ, ভার্ব 1, কিন্তু আমাদের এই দ্যাটের পরে আসবে কি? সাবজেক্ট প্লাস ক্যান কুড, যে কোনো একটা। প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড, প্লাস নট প্লাস ভার্ব 1। আমরা একটু স্ট্রাকচারটা মুখস্থ করি। 2.2 থাকলে সো ডট দ্যাট, বলো সবাই, সো ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্ব নট প্লাস ভার্ব 1। তো আমাদের অনেক সময় দেখা যায় ক্যান কুডের জায়গায় আমাদের মে মাইটও থাকে, মে মাইটও থাকে, খুব কম ব্যবহৃত হয়, আমি বলে দিলাম। তো দেখো এখানে আমাদের বলছে কি, প্রথমে দা গার্ল ইজ টু উইক টু ওয়াক, এই যে আমাদের নিয়ম এখান থেকে শুরু না? তাহলে এর আগের অংশ আমরা বসাই যাবো। দা গার্ল ইজ পর্যন্ত বসা যাচ্ছে। এবার যে এই টুর জায়গায় সো, এই যে ব্যবহার করছি, বুঝতে পেরেছো? এরপর ডট ডট মানে এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ থাকবে, সেটা বসে যাবে। আবার এই যে টি ও টুর জায়গায় দ্যাট, এই যে টুর জায়গায় দ্যাট হইছে, তাহলে দা গার্ল ইজ সো উইক দ্যাট। এরপরে বলছিল হলো সাবজেক্ট, এই সাবজেক্টটা কি ব্যবহার করবো? প্রথমে যে সাবজেক্টে থাকবে
ওই সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করবো, নাউন থাকলে তার পরিবর্তে হি সি ব্যবহার করবো, বুঝছো? হি সি। তাহলে দ্য গার্ল ইজ সো উইক দ্যাট, তাহলে আমরা এখানে মেয়ের পরিবর্তে সে ব্যবহার করছে। এবার ক্যান দেবো না কুড দেবো, সেটা এইখানে সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে ওই ভার্বটা দেখবো প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। তো এখানে ইজ আমাদের কি টেন্স? প্রেজেন্ট টেন্স না? প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আমাদের এখানে ক্যান, যদি এখানে পাস্ট টেন্স হয়ে যেত ওয়াজ ওয়্যার, তখন এখানে আমরা কুড ব্যবহার করতাম। এবং এরপরে গঠনে নট প্লাস ভার্ব ওয়ান, বুঝতে পেরেছো? কথা বোঝা গেছে? এই সেন্টেন্সটার আর একটা নিয়ম আছে, ওইটা আমি আসতেছি, তবে আমি তার আগে এটা একটু বোঝাই নেই। অ্যাজ সুন অ্যাজ যদি কোনো সেন্টেন্সে থাকে, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব টু, তারপরে কমা যদি থাকে এরকম, তখন সেই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের নো সুনার হ্যাড কি ব্যবহার করবো? নো সুনার হ্যাড। কার পরিবর্তে? অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড, প্লাস এই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হয়ে দিচ্ছে, ভার্ব টুর জায়গায় এখন হয়ে যাবে থ্রি, কারণ এই যে এখানে হ্যাড বইছে না, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পর সবসময় ভার্ব তিন নম্বর বসে, তাহলে এখানে আমাদের ভার্ব থ্রি হচ্ছে। আর এখানে যে কমাটা ছিল, সেই কমাটার পরিবর্তে দেন ব্যবহার করতে হবে, কমার পরিবর্তে দেন, প্লাস আর বাকি যা আছে সব বসে যাবে। তো আমরা উদাহরণ দেখি, এখানে বলছে অ্যাজ সুন অ্যাজ, এই যে অ্যাজ সুন অ্যাজ উই সাবজেক্ট স দা টিচার, কমা উই স্টুড আপ। তো আমাদের অ্যাজ সুন এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? নো সুনার হ্যাড, এই যে প্লাস সাবজেক্ট বসে গেছে না, এখানে ভার্ব টু বলছিল, এখানে ভার্ব থ্রি, এই যে এখানে স হলো ভার্বের দুই নম্বর রূপ, সি স, তিন নম্বর হলো কি সিন। ওকে, দ্য টিচার, এই যে কমাটা উঠেছে, এখন কি ব্যবহার হয়েছে? দেন, উই স্টুড আপ, ওই বিষয়ে বাকি অংশ বুঝতে পারছি। রুল 8টা হলো আমাদের আবার ডিগ্রিতে ব্যবহৃত হয়। এটা আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ এই নিয়মটা দিয়ে লিখে দিল কম্পারেটিভ করো। তো কম্পারেটিভ কি হয়? দেন বসে, আমরা তো সবাই জানি, এই যে দেন, কথা বোঝা গেছে? আমরা ইয়ার যদি খুঁজে যাই, তাহলে এখানেও ইয়ার আছে না, কথা বোঝা গেছে? নো আদার, ওখানে আমরা নো আদার ব্যবহার করি না, এখানে নো সোনার এইভাবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? তো এর একটা আলাদা নিয়ম আছে, যদি আমরা দেখি যে কখনো ট্রান্সফরমেশনের থেকে দিয়ে দিচ্ছে ডিগ্রিতে, বা ডিগ্রিতে ট্রান্সফরমেশন দিয়ে দিচ্ছে, তখন আমরা যে নিয়মটা জানি সেটাই করব। এক জায়গায় দিয়ে দিচ্ছে, মনে করো সুপারলেটিভ ডিগ্রি, তার নেগেটিভ করতে বলছে, তো সুপারলেটিভ ডিগ্রি নেগেটিভকে ওর পজিটিভ ডিগ্রি করে দেবো, পজিটিভ ডিগ্রি করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? রুল 7 এর এখানে আর একটা পার্ট হলো, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টদের জয় ফেলি। এখানে আমাদের সাবজেক্ট এখানে ব্যক্তিবাচক আছে, আমরা এখানে দুই পাশে সাবজেক্ট কি ব্যক্তিবাচক, যদি বস্তুবাচক থাকে তখন কি হবে দেখো, খেয়াল করো। আমরা তার একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি। দেখো, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি, এই যে টু ডট ডট টু, তাহলে আমরা এখানে সো আর এখানে দ্যাট ব্যবহার করবো না? হ্যাঁ, তাহলে আমরা কি হচ্ছে, দ্য লোড ইজ সো হেভি দ্যাট। এবার আমরা লোডের পরিবর্তে এখানে যাওয়া দ্য গার্ডের পরিবর্তে সে ব্যবহার করছিলাম, এখানে আমাদের সেই হিসাবে করলে দ্য লোডের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে হবে। লোড মানে বোঝা, বস্তুবাচক কিছু, কিন্তু ইট হবে না, কেন? দেখো এখানে বাংলা অর্থটা এখানে কি ছিল, দেখো এইটা কি ছিল, দ্য গার্ড ইজ টু উইক টু ওয়াক, মেয়েটি এত অসুস্থ সে হাঁটতে পারে না। এটা আমাদের বলছে দ্য গার্ড ইজ সো উইক দ্যাট, মানে ওটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা ওইটা পজিটিভ, এটা কি নেগেটিভ, মানে মূল অর্থ আমাদের ঠিক থাকবে। তাই এখানে আমাদের বলছে কি, বোঝাটি এত ভারী আমার জন্য, মানে বহন করতে পারি না এরকম, কিন্তু এখানে বলছে কি দ্য লোড ইজ সো হেভি দ্যাট, বোঝাটি এত ভারী যে এই বোঝা বহন করবে। এখানে বোঝা কি সে নিজে নিজে বহন করবে না, এই জন্য আমাদের এখানে দেখো একটা ফর দিয়ে একটা অবজেক্ট চলে এসেছে, এই যে ফরের পরে একটা অবজেক্ট থাকবে, এর সাবজেক্ট ব্যবহার করতে হবে, কথা বোঝা গেছে? তাহলে আই, যদি হিম থাকতো তাহলে হে, যদি হার থাকতো, যদি দেম থাকতো তাহলে দে। এবার আমরা এখানে ইজ আছে, তাহলে কি ব্যবহার করবো? ক্যান। এবার নট ক্যারি, দ্য লোড ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি, আমি বহন করতে পারি না, বোঝাটি এতই ভারী যে আমি বহন করতে পারি না। এবার যদি এই সেম প্রশ্নটা আমাদের মনে করো পজিটিভই দিয়ে দিল, এভাবে এই নেগেটিভই দিয়ে দিলে অ্যাফার্মেটিভ করতে হবে, তখন আমরা কি করতে পারবো, যে এইখানে আমরা হলো টু ব্যবহার করে দেবো সব জায়গায়, আর এখানে আমরা দিয়ে দেবো কি দ্যাট, না টিও টু দ্যাটের জায়গায়। তো তখন আমাদের আর কি হবে, আর কিছু না, না আমাদের এখানে নিয়ম হলো টুর পরে সবসময় বসবে ভার্ব ওয়ান, টুর পরে কি বসবে? ভার্ব ওয়ান, মনে রাখতে হবে। তখন সাবজেক্ট ক্যান নট টট কিছুই হবে না, তখন আমরা এই সেন্টেন্সটারে কি হতে পারে, দ্য গার্ল ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক। রূপা বলো তো এই সেন্টেন্সটার পজিটিভ কি হতে পারে, পজিটিভ বা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ বলো। The boy was so poor that he could not buy a dress. হ্যাঁ, বালকটি এত গরিব যে সে ড্রেসটা কিনতে পারে না। এবং এই সেন্টেন্সকে তুমি নট আছে, তারপরে নেগেটিভ আছে, তাহলে অ্যাফার্মেটিভ করো, কি হবে?
The boy was the boy was was two কি হবে টু, তাই তো? হ্যাঁ, four 4 to 2। bodies. তার মানে আমাদের এখান থেকে এগুলো আর কিন্তু হবে না, কারণ আমাদের এখানে লেখা ছিল দেখো 2 প্লাস ভাগ 1। তার মানে আমরা এই যে 2 ব্যবহার করছি প্লাস এই যে 2 এর পরে ভাগ 1, ওই যে ভাগ 1 কোনটা আছে বাই এ ড্রেস, তাহলে হি আর মানে সাবজেক্ট আর ক্যান কুড যা বাসবে নট সব কিন্তু বাদ হয়ে যাবে, বুঝতে পেরেছো? যদি ম্যাথ ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট শি কুড নট সলভ, এই ম্যাথটি অত কঠিন ছিল যে সেটা সমাধান করতে পারিনি। সবাই মনোযোগ সহকারে খেয়াল করো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলো, The math was too difficult the math was too difficult for এখানে তো তুমি হলো সোজ জায়গায় টু দিয়ে দিয়েছিলে আর দ্যাটের জায়গায় এই টিও টু দিয়ে দিয়েছিলে, তাহলে এখানেও তাই করো নাকি? the subject বস্তু আছে। এখানে সোজ জায়গায় এটা, হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সাবজেক্ট বা বস্তু যখন হবে তখন কিন্তু আমাদের এই দ্যাটের জায়গায় আমাদের আর টু দিলে হবে না, এখানে আমাদের ফর দেওয়া লাগবে। ফর দিয়ে এই যে এখানে একটা সাবজেক্ট আছে ওর অবজেক্ট আর তারপরে 2 প্লাস ভার্ব 1 টু সলভ। সাবজেক্ট দুটো যখন ভিন্ন ভিন্ন হয়ে যাবে তখন আমাদের এটা ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছো? সাবজেক্ট যখন ভিন্ন ভিন্ন হবে তখন এটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার সবার? ওকে, এটুকু লিখে খেয়াল করো। মেনি ফিউ মুখস্থ করো, মেনি ফিউ মাস লিটল, চারটি নিয়ম কিন্তু আমরা একবার শিখছি। মেনি ফিউ মুখস্থ করে পাবে, মেনি ফিউ মাস লিটল, দেখো কোন পাশে মাস লিটল কোন পাশে লাগা আর মেনি ফিউ কোন পাশে লাগাটা ভালো করে খেয়াল করো। কোন বৃত্তের ভিতরে মেনি ফিউ আর কোন বৃত্তের ভিতরে মাস লিটল উল্টে ফেললে হবে না কিন্তু। তাহলে আমরা যেখানে মেনি সেখানেই ফিউ, মেনি যেখানে সেখানেই ফিউ, আর যেখানে মাস সেখানে লিটল, বোঝা গেছে? তাহলে যেখানে মেনি সেখানে ফিউ, যেখানে মাস সেখানে লিটল, তাহলে মেনি ফিউ মাস লিটল, এটা মনে রাখবা। আমাদের যখন এইটা থাকবে তখন এটা উল্টাই দেবো আর ওইটা থাকলে ওইটা উল্টাই দেবো, ওইখান থেকে পরিবর্তন করবো আমরা। আর প্রশ্নের উত্তরে যখন একটিতে নট এবং এ ব্যবহৃত হয়, প্রশ্নের উত্তরে যখন একটিতে নট এবং এ ব্যবহৃত হয় পয়েন্ট, এই দুটো প্রশ্ন নেগেটিভ কি হবে? তাহলে আমরা মনে রাখবো যে মেনি থাকলে কি হয় ফিউ আর মাস থাকলে কি হয় লিটল। তো আর বলছে এখানে প্রশ্ন এবং উত্তরে যে কোনো একটিতে নট এবং এ ব্যবহৃত হবে, প্রশ্নের উত্তরে যে কোনো একটিতে নট এবং এ দুই জায়গায় না কিন্তু, যে কোনো এক জায়গায়। তো আমাদের এখানে আমাদের কি আছে মেনি আছে, তার জন্য আমরা কি লিখবো, আর আমাদের নট দিতে গেলে অক্সিলারি ভাবে পরে দেওয়া লাগে, তাহলে হ্যাভ, তাই তো? আই হ্যাভ নট, এ আছে এখানে, তাহলে আমাদের এখানে এ দেওয়া লাগবে। প্রশ্নের উত্তরে যখন একটা নট হবে কিন্তু প্রশ্নে নট দিয়ে এখানে দিতে হবে, প্রশ্নে এ না এখানে দিতে হবে। তাহলে আই হ্যাভ নট এ, মেনির বিপরীত কি ফিউ ফ্রেন্ডস। ওকে, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, তাহলে এখানে কি হবে দেয়ার ইজ নট আছে এখানে, এখানে এ আছে না, এ বাদ যাবে, তাহলে লিটল থাকলে কি দেবো আমরা মাস ওয়াটার ইন দা পন্ড, বুঝতে